হাই আমার ত্রিপুরার বন্ধুরা, অনেকদিন পরে লাইভে এলাম। কারণ এখন তো গণতন্ত্র বলতে আর কিছু নেই। দেয়ার ইজ নো ডেমোক্রেসি এক্সিস্টিং ইন ইন্ডিয়া অর ইন ত্রিপুরা। তা এখন আমাদের মতো এডিটর বা জার্নালিস্টদের কথা বলা হচ্ছে সময়ের অপচয়। কারণ যেখানে গণতন্ত্র নেই, কিছু নেই, চারিদিকে মগের মুল্লুক চলছে, চারিদিকে লুটপাট চলছে, গুন্ডা বাহিনী চারিদিকে। ইন্ডিয়াতে এখন ডেমোক্রেসি ডাইড। সো দ্যাটস দি রিজন আমি অনেকদিন পরে লাইভে এলাম। কারণটা হচ্ছে গিয়ে, যে দেশে কোনো ডেমোক্রেসি নেই, কেউ কনস্টিটিউশন মানে না, কিছুই করে না, তো ওদেরকে আর কি মানে হোয়াট উই ক্যান ডু ফ্রম আউটসাইড, বিকজ আওয়ার ক্যাপাসিটি ইজ লিমিটেড, উই কান ডু মাচ। এখন দেশের মানুষ যদি জেগে না ওঠে, দেশের মানুষ যদি যুদ্ধটা না করে বা স্বাধীনতার জন্য সংগ্রামটা না করে, আমরা দূরে থেকে কতটুকু করতে পারি? আমরা খালি রাস্তা দেখাতে পারি, জাগিয়ে তুলতে পারি, এর বেশি তো সম্ভব না। কারণ ভারতবর্ষ এখন গত 2014 থেকে দুজন গুজরাটি বাটপারের হাতে পড়েছে। যেহেতু এই দুই বাটপারের হাতে পড়েছে, আপনারা দেখবেন আমাদের ভারতবর্ষে যত সম্পদ আছে সবকিছুই গুজরাটের যারা বিজনেসম্যান, আম্বানি হোক, আদানি থেকে যতগুলো গ্রুপ আছে, যারা নাকি এদেরকে ফান্ডিং করে, জুমলা পার্টিদের, তাদের কাছে পুরো দেশটা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। এটা গুয়াহাটি এয়ারপোর্ট হোক বা কোথার কোনো পোর্ট হোক, সবকিছুই দেশের পুরো ইনফ্রাস্ট্রাকচারটাই বিক্রি হয়ে যাচ্ছে। দেশের ইকোনমি ইজ হাইলি ডিস্টার্ব। আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ার ইকোনমি বা জিডিপি গ্রোথ রেট বাংলাদেশের থেকেও পেছনে। তো ইন্ডিয়া যেখানে আগে কম্পেয়ার করা হতো ইন্ডিয়াকে চায়নার সাথে, চায়না হচ্ছে এখন ওয়ার্ল্ডের সব থেকে ওয়েলদিয়েস্ট কান্ট্রি, ইউএস কে পেছনে ফেলে। আর ইন্ডিয়া এখন বাংলাদেশের পেছনে চলে গিয়েছে। তো আপনারা বুঝতে পারছেন, আমরা 2014 থেকে এখন অবধি আমাদের দেশের অর্থনীতি থেকে শুরু করে আমাদের উন্নতি কি এগিয়েছে না পিছিয়েছে? সো ইউ ডিসাইড। এখন ইন্ডিয়াতে যে সিচুয়েশন চলছে, কারণ দেশটা চারিদিকে ইকোনমি ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে, রিজার্ভ ব্যাংকে টাকা নেই, পাবলিক সেক্টরগুলো একটার পর একটা ক্লোজ হয়ে যাচ্ছে, চারিদিকে মিসম্যানেজমেন্ট, গভর্নমেন্ট থেকে অ্যাডমিনিস্ট্রেশন কেউই কোনো কাজ করতে পারে না। হোয়াট ইজ দেয়ার কনস্টিটিউশনাল বা ওদের যেটা ডিউটি, চারিদিকে টেরর অ্যাটাক চলছে। আমি কোনো অফিসার বা পুলিশ, আমি কাউকেই দোষ দেব না। কারণটা হচ্ছে সবার উপরে অর্ডার আছে ক্রিমিনালদের, যে তোমরা যদি আমার কথা না শোনো, পরের দিন সাসপেন্ড করা হবে বা সরিয়ে দেওয়া হবে। এটা সারা ভারতে চলছে, কিন্তু ওরা যেখানেই রুল করছে। তো এখন আমার কথা, যারা আপনারা বিজেপিতেও আছেন, আমার কথা শুনছেন, আপনারা মনে রাখবেন আপনাদের ভবিষ্যৎও কিন্তু অন্ধকার। কারণ দেশের অর্থনীতি যদি অন্ধকার হয়, আপনাদের ভবিষ্যৎগুলো অন্ধকার। সো রিমেম্বার দ্যাট। মানুষ এখন কি হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যারা নাকি এত পাবলিসিটি বা কিছু বোঝে না, ওরা বিভিন্ন রকমের জুমলা স্লোগানে ওরা কনফিউজড বা ওরা অ্যাট্রাক্ট হয়ে পড়ছে। যেমন ধরুন, একজন চোর বা একজন ক্রিমিনাল পেছনে বড় স্বামী বিবেকানন্দের ব্যানার লাগিয়ে দাঁড়ালো, তারপরে ডান দিকে নেতাজি সুভাষচন্দ্রের বোসের ছবি লাগিয়ে দাঁড়ালো, তো সাধারণ মানুষেরা কি ভাববে? যারা মজদুর ভাইয়েরা বা যারা নাকি গরিব মানুষেরা গ্রাউন্ড লেভেল থেকে আসছেন, ওনারা তো পড়াশোনা করতে পারেননি বিভিন্ন বাধার কারণে। ওরা কি বুঝবেন? যে জানে যে স্বামী বিবেকানন্দ একজন মহান মানুষ, নেতাজি সুভাষচন্দ্র বোস একজন মহান মানুষ, ওদেরকে পেছনে রাখিয়ে সামনে এক ড্রাগ স্মাগলার বা এক বাটপার দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে যে এই উন্নতি হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। তো সাধারণ মানুষকে তো দোষ দেওয়া যায় না, কারণ সাধারণ মানুষ বুঝতে পারছে না যে এই যে গুজরাটি জুমলা ফ্যাক্টরির ফর্মুলাগুলো, ফর্মুলা নাম্বার 1 হচ্ছে মানুষকে ব্রেন ওয়াশ করো। মানুষকে ব্রেন ওয়াশ কি করবে? ওদের কাছে কোনো আইকন বা কিছু নেই ওদের কাছে। ওরা বীর সাভারকর বা এইসব যারা ব্রিটিশের 5 কুত্তাদের দিয়ে ওরা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবে না। তাই ওরা ধরেছে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, সর্দার বল্লভভাই পটেল, যিনি নাকি হিন্দু মহাসভা আরএসএস ঘৃণা করতেন, ব্যান করেছিলেন। ও হচ্ছে সর্দার প্যাটেলের জন্য 3,500 কোটি দিয়ে
মূর্তি বানিয়েছে গুজরাটে। তো এই হচ্ছে এদের মেথোডোলজি। এটা হচ্ছে পুরো জুমলো ফ্যাক্টরির পয়েন্ট এ বি সি ডি। পয়েন্ট এ হচ্ছে পুরো মিডিয়া কিনে নাও, যাদেরকে কেনা যাবে না ওদেরকে ধ্বংস করো, ক্লোজ করে যাও। তারপর গভর্নমেন্ট এজেন্সিগুলোকে মিস ইউজ করা হোক, সিবিআই থেকে ইডি বিভিন্ন ওদের পিছনে কেস লাগানো হোক, ফলস কেস লাগানো হোক, তারপরে যাতে কেউ যাতে মাথা না তুলে দাঁড়াতে পারে। তো একদিকে দেখুন দেশটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে গত 2014 থেকে। How our country is getting destroyed. Indian economy GDP rate is the lowest since Indian independence in 1947. তারপর দেশের আমাদের যারা মহামানব আছেন, যারা নাকি আমাদের ফ্রিডম ফাইটার বলুন, মহামানব বলুন, স্বামী বিবেকানন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, সবাইকে মিসইউজ করা হচ্ছে। সবার ছবি বসানো হচ্ছে স্টেজে, বসিয়ে ওরা অ্যাক্টিং করছে গলাতে। আরে গেরুয়া রংটাকে তো মানে পুরো কালো বানিয়ে দিয়েছে। এখন তো সত্যি কথা জানেন বন্ধুরা, আপনাদের মতো কেউ গেরুয়া রঙের কাপড় জড়িয়ে নাটক করছে দেখলে মনে হয়, প্রথম যে প্রশ্নটা আসে আমাদের মনে কি আসে, আমরা যখনই একটা গেরুয়া রঙের কাপড় পরা বা লাগানো লোককে আমরা যখন দেখি এখন এই গত কয়েক বছরে, প্রথমে আমাদের কি মনে হয়, লোকটা বাটপার না তো। তো এই তো হয়েছে ভারতবর্ষের। আরে হিন্দু ধর্মের মধ্যে অনেক ভালো জিনিস আছে, এগুলো না পিক করে হিন্দু ধর্মটাকে মেলাইন করা থেকে শুরু করে আমাদের ফ্রিডম ফাইটার থেকে আমাদের মহামনীষীদের মিস ইউজ করা, পলিটিক্যাল ইউজ করা, এটা এরকম লেভেলে চলে গেছে যে সাধারণ মানুষ, এমনকি যারা নাকি জুমলা পার্টির কর্মীরা, তারাও ভাবে যে না সত্যি তো এরা তো সত্যি স্বামী বিবেকানন্দ বা নেতাজি সুভাষের মতো এরা আমাদের কি বলে বিভিন্ন রকমের স্বর্ণের মানে কি বলবো স্বর্ণের ভারত দেবে আমাদের, তাই তো। বন্ধুরা আমি কয়েকটা টপিকে কথা বলবো। অনেকদিন পরে এলাম লাইভে, যেহেতু আপনাদের বললাম এখন আর লাইভে আসতে সত্যি কথা কি ইচ্ছে করে না, কারণ কোনো ডেমোক্রেসি বলে কোনো জিনিস নেই। আমরা প্রেসে বা মিডিয়াতে আমরা কত বলবো, কত চিৎকার করব, আমাদের উপর পার্সোনাল অ্যাটাক আসবে, দ্যাটস অল। ইন্ডিয়াতে এখন ডেমোক্রেসি নেই, ত্রিপুরাতে তো নেই, আপনারা প্রত্যেকদিন দেখতে পাচ্ছেন, এটা নতুন কিছু না। কিন্তু এখন কথা হলো যে কি করে আমরা ডেমোক্রেসিটাকে রিস্টোর করতে পারবো, হাউ উই ক্যান রিস্টোর ডেমোক্রেসি, দ্যাট শুড বি আওয়ার গোল। আমি কথা শুরু করার আগে একটা কথা বলি যে কয়েকদিন ধরে দেখলাম খুব ঢেরা পেটানো হচ্ছে যে প্রধানমন্ত্রী একটা বোতাম টিপে 1,48,000 মানুষকে প্রধানমন্ত্রী হাউসিং যোজনা, যেটা পিএম কেয়ার হাউসিং না কি বলে, সবাইকে প্রথম কিস্তির টাকাটা দিয়ে দিয়েছেন। এই পুরোটা কিন্তু বিশাল বড় জুমলা। কিন্তু আপনারা বিপ্লব দেব এবং ওনার গভর্নমেন্টকে কালকে জিজ্ঞেস করবেন যে আপনারা 1,48,000 লোকেরা যে আছে বেনিফিশিয়ারি ত্রিপুরাতে, যারা নাকি প্রধানমন্ত্রী একটা বোতাম টেপাতে 707 কোটি টাকা ওদের টোটাল গিয়ে জমা পড়েছে, লিস্টটা একটু দেখাতে। আপনাদের কিন্তু বিপ্লব দেব যেভাবে বলেছে যে 50,000 চাকরি হয়ে গেছে প্রথম বছর, 3 বছরের পরে 7.5 লক্ষ হয়েছে, এইসব ঘন্টার জুমলার কথা কিন্তু এটা, বুঝতে পারছেন তো। কিছু লোককে সাজিয়ে স্টেজে দাঁড় করানো হয়েছে যাতে 1,48,000 লোককে প্রধানমন্ত্রী যোজনাতে দেওয়া হয়েছে ওদেরকে টাকা। দ্যাট ইজ টোটালি ফ্যাব্রিকেটেড অ্যান্ড ফলস, পুরো জুমলা ওটা। কিছু সংখ্যক লোককে, কয়েকশো বা হাজারো হবে না, কয়েকশো হবে, ওদেরকে পার্টির কর্মী টর্মী ধরে টরে ওদেরকে কিছু দিয়ে বসানো হয়েছে একটা ডিসপ্লের জন্য, বাস। প্রধানমন্ত্রী দিল্লি থেকে ভিডিও করলেন, এখান থেকে বসে রইলেন কিছু, বসে এবার দেখানো হলো যে না, মিউনিসিপাল ইলেকশনের আগে প্রধানমন্ত্রীর দরদ জেগে উঠেছে, তাই উনি 1,48,000 লোককে উনি প্রথম কিস্তির টাকাটা দিয়েছেন, ঠিক আছে। তা এখন কথা হলো প্রধানমন্ত্রীর দরদ ত্রিপুরার প্রতি বা এই 1,48,000 মানুষের প্রতি আগে কেন জাগেনি? এটা কেন মিউনিসিপাল ইলেকশনের কদিন আগে জাগলো, তাই না? আমরা তো এই প্রশ্নটাতে করতেই পারি, তাই না? তো আপনাদের যে বন্ধু যে বললাম, এগুলোতে সবগুলোই গুজরাটি বাটপাড়ির ফর্মুলার ABCD, ওরা প্রত্যেকটা স্টেটে ওরা অ্যাপ্লাই করে, বুঝতে পারছেন।
ওদের নিজস্ব লোকজন কিছু নেই। ত্রিপুরার বিজেপি দেখবেন সব কংগ্রেস থেকে এসছে, এই পার্টি থেকে এসছে, দ্যাটস অল দে কেম ফ্রম। তো এই যে আমরা দূরে থেকে বা আমরা মিডিয়া থেকে এডিটর বা আমরা জার্নালিস্ট আমরা কতটুকু যুদ্ধটা করতে পারি, যুদ্ধটা আপনাদেরই করতে হবে। কারণ ভারতবর্ষে এখন গণতন্ত্র বলে কিছু নেই, ত্রিপুরাতে তো নেই, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকদিন। কিন্তু এই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সিস্টেমটাকে আবার চেঞ্জ করতে হবে, আমাদের সবাইকে জাগিয়ে তুলতে হবে, মানুষের চোখ খুলে দিতে হবে যে জুমলারা যা বলছে করছে, এভরিথিং ইজ ফলস, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ফলস। যেমন আপনাদের বলি আমি, আপনারা যে কোনো প্রকল্প তুলে নিন। আমি তো শুনলাম কদিন আগে বিপ্লব দেব বললেন যে ত্রিপুরা ক্যান্সার হসপিটাল নাকি বিজেপি বানিয়েছে। ভালো কথা, বানিয়েছে। বিপ্লব দেব হয়তো কোন দিন বলবে যে নির্মহল আমি বানিয়েছি, উজ্জ্বল প্রাসাদ আমি বানিয়েছি, সবকিছু আমরাই বানিয়েছি মহাভারতের যুগে থেকে শুরু করে এখন অব্দি। কথা তো এগুলো গেলে, এগুলো আমরা ধরে নিলাম যে কিছু পাগল ছাগলের প্রলাপ। কিন্তু ত্রিপুরাতে এখন অব্দি বিজেপি গভর্নমেন্ট 4 বছর হতে চলেছে, আগামী ফেব্রুয়ারি মাসে হবে বা মার্চ মাসে হবে, যে 4 বছরে বিজেপি গভর্নমেন্টের অ্যাচিভমেন্ট কি। ওদের তো হোয়াইট পেপার বার করা উচিত ছিল, ওদের অ্যাচিভমেন্ট তো কিছু নেই, খালি জুমলাবাজি, খালি এত চাকরি হয়েছে, 30,000 চাকরি হয়েছে, কিন্তু কোনো লিস্ট নেই। আবার এদের কাজই হচ্ছে মানুষকে বোকা বানানো। তার মানে ওদের ডায়াস গুলো দেখবেন গেরুয়া রঙের কাপড় পরবে, যেহেতু এটা পবিত্র কাপড় মানুষ জানে, তারপর গলাতে লাগাবে, কারণ মানুষ জানে গলাতে এভাবে গেরুয়া কাপড় পরে জয়রাম লাগালে পরে এটা বেচবে, মানে ইমেজটা খুব বিক্রি হবে। তারপরে পেছনে লাগাবে সুন্দর করে মেরা ভারত মহান বা ভারত এক শ্রেষ্ঠ, বা ত্রিপুরার জন্য স্লোগান বার করেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ঠিক আছে। এগুলো হচ্ছে সেই মনমোহিনী মানে কথাবার্তা, যাতে মানুষরা যাতে ওদের ফাঁদে পা দেয়। মানুষরা কিভাবে, আরে আমি তো দুঃখে আছি, কিছু নেই, আরে বাবা এত এত মানে মহান লোক, পেছনে স্বামী বিবেকানন্দর ছবি, ডান দিকে নেতাজি সুভাষ, এর নিচে আবার হাসি দিয়ে, চুটকি হাসি দিয়ে ওর ছবিটা বসিয়ে রেখেছে, মানে হোয়াট এ গ্রেট পার্সোনালিটি, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে ওদের মানুষকে বোকা বানানোর ট্যাকটিক্স। তো আপনারা যারাই আমার কথা শুনছেন, এমনকি বিজেপিতেও, আপনারা মনে রাখবেন যে এরা জুমলাবাজি ছাড়া কিচ্ছু জানে না। এগুলো হচ্ছে পুরোটাই গুজরাটি বাটপাড়ির জুমলাগিরির 1, 2, 3, 4। এরা এরকম ধরনের জুমলা যে বিপ্লব দেব হয়তো এখন ভাবছে যে চিরজীবনের জন্য দিল্লি থেকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ ওনাকে সিএম করে রাখবে। ওরা কিন্তু অন্য কারো থেকে ভালো অফার পেলে বা কোনো লাভ দেখলে কিন্তু বিপ্লব দেবকেও সরিয়ে দিতে 5 মিনিটে ওরা চিন্তা করবে না। তো ওদের চিন্তাধারা, কার্যকারণ সবকিছুই এরকম। এটা নিয়ে আমি এখন আপনারা জানেন যে জুমলা পার্টি কিভাবে অপারেট করে। তো যেটা আমি বলতে চাইছিলাম, ইন্ডিয়ান ইকোনমির যে ডাউনফল হয়েছে, দেখুন আপনি যে কোনো পলিটিক্যাল পার্টিতে থাকুন, ইউ ক্যান বি মেম্বার অফ এনি পলিটিক্যাল পার্টি, ইউ ক্যান সাপোর্ট এনি পলিটিক্যাল আইডিওলজি, বাট when country's GDP and finance goes down, it affects right your wallet. এটার মানে হলো পেট্রোলের দাম 100 টাকা হলে পরে আপনি বিজেপি করেন না ডেলি গোমূত্র খান, it does not matter, it's going to hit you, right? You have to spend more money. পেট্রোল বা ডিজেল ইউজ করে যেসব জিনিস বাজারে আসে, এগুলোর দামও বাড়বে, and you have to pay it, right? বিজেপি বা যে কোনো পার্টিতে একটা টপ লেয়ারের লোকেরা খালি এনজয় করে অল বেনিফিটস, মিডল বা বটম লেয়ার কখনো এনজয় করে না, ওরা খালি ভিকটিম হয়ে থাকে। দ্যাটস কাটিং অ্যাক্রস অল পলিটিক্যাল লাইন্স, দ্যাটস হোয়াট। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, দেখুন এখন ভারতবর্ষের যে পরিস্থিতি, গভর্নমেন্ট চাকরি এটা ভুলে যান, এটা কোনো কালেই হবে না। এছাড়া যত কিছু আপনারা দেখেছেন পাবলিক সেক্টর থেকে, দে উইল বি ডেস্ট্রয়িং এভরিথিং, যেগুলো বাকি আছে ডিস্ট্রয় করার। সো দে উইল বি ডুইং অল দ্যাট, কারণ ওদের কাজ হচ্ছে দেশ বিক্রি করা, দ্যাটস ইট। আর যেই নাকি একটু ক্রিটিসাইজ করলো, এটা বীর দাস হোক আর যেই হোক, যে কোনো ফরেন সয়েলে, কারণ ভারতবর্ষ তো এখন গণতন্ত্র নেই, ওখানে কোনো ক্রিটিসাইজ করা যাবে না, ত্রিপুরাতে তো নেই।
তো এই হচ্ছে ভারতবর্ষের এখন পরিস্থিতি। এখন নেক্সট যে টপিকটা হবে যে আমরা কি করে এটা থেকে বেরিয়ে আসব, দ্যাটস দি থিং। কিন্তু আপনারা সবাই মনে রাখবেন, যারা বিজেপির টুপি পরেও হাঁটছেন, যে আপনারা কিছু গুজরাটি বাটপাড়ির যে ফর্মুলা, এই ফর্মুলাতে আপনারা চলছেন। এবার লেটেস্ট কিছু টপিকে আসি। আজকের ঘটনা যেটা দেখলাম, যে বিপ্লব দেব বা বিজেপি গভর্নমেন্ট এতটাই ভয়ে আছে যে একটা বিরোধী দল নেতার একটা প্লেন বা হেলিকপ্টার অভিষেক ব্যানার্জির আজকে নামতে দেওয়া হলো না। এই না শুধু, ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন একজন, উনি একজন অ্যাক্ট্রেস এবং উনি তৃণমূলের লিডার সায়নী ঘোষ, ওকে পুরো ফলস মামলাতে আজকে ওকে খালি অ্যাটাক করা হলো না, খালি দ্যাট টু ইনসাইড এ পুলিশ স্টেশন, ওকে ওনাদেরকে অ্যাটাক করা খালি হলো না, শুধু অ্যারেস্ট করা হলো অন ফলস চার্জেস। এটার মানে কি? এই যে করছে বিজেপি এগুলো বা বিপ্লব দেব করছে, এটার হোয়াট ইজ দ্য মিনিং অফ অল দিস? এটার মানে হলো, নাম্বার ওয়ান হলো দে আর ভেরি অ্যাফ্রেড, ওরা প্রচন্ড ভয়ে আছে যে হাত থেকে পাওয়ার চলে গেলে তো আমাদের কুকুরের মতো কিক মারবে, ঠিক আছে? দ্যাট ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে, যে কোনো পলিটিক্যাল পার্টির অপোজিশন হোক, এটা সিপিএম হোক, তৃণমূল হোক, যেই হোক, টিপ্রামাতা হোক, যখন পপুলারিটি বাড়ছে তখন এরা ভয় পেয়ে অ্যাটাক করছে। অ্যাটাকগুলো খালি তৃণমূল না, অ্যাটাকগুলো সিপিএম এর উপরে প্রচুর অ্যাটাক হয়েছে, প্রচুর, টিপ্রামাতা থেকে সিপিএম সবার অ্যাটাক হয়েছে। কিন্তু এখন একটা আমাদের যেটা নাকি আশার আলো যেটা বলতে পারেন, আমি দেখলাম যে তৃণমূলের জনসভাতে ভালো লোকজন আসছে। তারপর গতকাল বোধহয় দেখলাম আমাদের এক্স সিএম মানিক সরকারের সভাতেও ভালো হলো। জিতেন চৌধুরীর মিটিংগুলো তো আমি দেখছি যে খুব ভালো অ্যাটেন্ডেন্স মানে আসছে, লোকেরা ভয়টাকে মানে জয় করে বেরিয়ে আসছে। তো দ্যাট ইজ এ গুড সাইন দ্যাট ত্রিপুরা ইজ চেঞ্জিং। আর ত্রিপুরাতে দেখুন, আপনাদের একটা কথা বলবো যে পুলিশ এবং প্রেস এই দুটোকেই পুরো মানে কি বলবো, যে এই জুমলা গভর্নমেন্ট বা যিনি জুমলাদের লিড করছেন উনি একদম টেরোরাইজ করে রেখেছেন। তা আপনারা কখনোই পুলিশকে খুব বেশি দোষ দেবেন না, কারণ এরা সরকারি চাকরি করে। তো এই আজকেরও যে অ্যারেস্ট দেখলেন সায়নী ঘোষের, এটা পুরো সিএম ওই লেভেল থেকে অর্ডার এসছে যে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে। তো অ্যারেস্ট করার তো কোনো উপায় নেই। তো এখন ওই অ্যাটেম্পট টু মার্ডার এসব সেকশন লাগিয়ে অ্যারেস্ট করা হয়েছে। ওরা খুব ভালো করে জানে কোর্টে গেলে পরে 5 মিনিটে যা যেগুলো থ্রো করবে। আর সুপ্রিম কোর্ট কিন্তু, ত্রিপুরা গভর্নমেন্ট ইজ অনলি গভর্নমেন্ট ইন ইন্ডিয়া যাকে নাকি সুপ্রিম কোর্ট ওয়ার্নিং দিয়েছে যাতে বিরোধীদের এসব কার্যকলাপে বা অপোজিশনের মুভমেন্টে যাতে কোনো যাতে অ্যাটাক না হয়, ডেমোক্রেসিকে যাতে কিল না করা হয়। এটা কিন্তু ক্লিয়ার সিগন্যাল দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু স্টিল ইট ইজ গোয়িং অন। তো আপনাদের একটা কথা বলে দেই, জুমলা পার্টি বা বিজেপির ওদের মেথোডোলজি হচ্ছে, আপনাদের প্রথম একবার অ্যাটাক করবে, ফ্ল্যাগ ট্যাগ, আপনারা তো দেখেছেন গভর্নমেন্টের গাড়ি এসে অপোজিশন পার্টির ফ্ল্যাগ তুলে নিয়ে যাচ্ছে, তাই না? নিয়ে যাচ্ছে। তো আপনারা সব অপোজিশন পার্টিরা, সিপিএম বলুন, তৃণমূল, যারাই আছেন, আপনারা একদম কি বলবো, মানে নিজেকে 1947-এ ইন্ডিয়া যেভাবে স্বাধীনতা পেয়েছিল ঠিক এইভাবে স্বাধীনতা সংগ্রামীদের মতো আমাদের এখন সংগ্রামটা করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী যে ফার্মারদের কাছে যেভাবে উনি সারেন্ডার করলেন, যে 1 বছর ধরে 750-র উপরে ফার্মাররা মারা গেলেন দিল্লির বাইরে, ঠান্ডাতে, অসুস্থতায়, পুলিশের জল ক্যাননে, তারপর লাঠি পেটাতে। মোর দেন 750 ফার্মার্স ডাইড, মিনস দে ওয়ার কিল্ড, নট ডাইড, দে ওয়ার কিল্ড আউটস্কার্টস অফ দিল্লি। কিন্তু হাজার হাজার ফার্মাররা কিন্তু তারা একত্রিত হয়ে ওদের মাঠ ঘাট কাজ ছেড়ে দিয়ে ট্রাক্টর নিয়ে ওরা কিন্তু আন্দোলন থামেনি, কিন্তু চালিয়ে গেছে। এই না শুধু,
মোদি গভর্নমেন্ট অর্ডার দিয়েছে দিল্লির চারিদিকে রাস্তাগুলো যাতে কেটে দেওয়া হয়, যাতে ট্রাক্টর বা কোনো গাড়ি যাতে না আসতে পারে এটার উপর দিয়ে, ঠিক আছে? জল ক্যানন মারা, লাঠি পেটানো, তারপর এদেরকে মানে ভুকা রাখা, কি না করেছে কিছু। এত কিছু করার পরেও কিন্তু দেখুন, দিস ইজ দি পাওয়ার অফ পিপল ইন ডেমোক্রেসি। দেখুন সবাই একত্রবদ্ধ হয়ে ওরা লড়াইটা করেছে। আজকে দেখুন নরেন্দ্র মোদী বাধ্য হয়েছে ক্ষমা চাইতে টেলিভিশনে থ্রু দি হোল কান্ট্রি, দ্যাট এই 3টা ফার্ম ল রিপিল করা হলো। কেন ক্ষমাটা কেন চাইলো নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী তো কোনো দরকার ছিল না। একদিকে মিলিটারি আছে, কি নেই, হাজার হাজার কোটি টাকা আছে, মিলিটারি আছে, পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, গাড়ি ঘোড়া, গুন্ডা, ক্রিমিনাল, মার্ডারার, কিসের অভাব? কোনো কিছুরই অভাব নেই। কিন্তু এই যে ফার্মার্সদের কাছে কেন নরেন্দ্র মোদী সারেন্ডার করলেন, কেন? এটার কারণ হলো এই ফার্মাররা যাদের নাকি শক্তি আন্ডার এস্টিমেট করেছিল নরেন্দ্র মোদী, ওরা শান্তিপূর্ণভাবে একতাবদ্ধভাবে ওদের সংগ্রামটা চালিয়ে গেছে। এই সেম ফর্মুলা শুড বি অ্যাপ্লাইড ইন ত্রিপুরা। ত্রিপুরাতে 2023-এর মার্চ মাস, বেশি দেরি নেই, আপনারা এখন থেকে গ্রামে গ্রামে কোনায় কোনায় সংগঠিত হয়ে থাকুন। আপনারা যেই পার্টি করুন, ইট ডাজন্ট ম্যাটার, কি সিপিএম করছেন না তৃণমূল করছেন না টিপ্রামতা করছেন না কোন পার্টি করছেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনাদের ডেমোক্রেটিক রাইট to fight politically, to contest in election, to file even nomination, to voice your thoughts and fight against injustice, এগুলো these are your মৌলিক অধিকার, মানে বেসিক রাইটস। এগুলোকে আপনারা এক্সারসাইজ করুন। দেখুন গুন্ডা পান্ডা এদের আর কত। আরেকটা কথা আমি বলবো, এই কথাটা সিপিএম এবং টিএমসির উদ্দেশ্যে বলছি। দেখুন যেসব গুন্ডারা আপনাদের অ্যাটাক করতে আসছে, আপনারা যেভাবে কি বলে ওদেরকে অ্যাটাকটা করতে দিচ্ছেন, এটা আপনারা বন্ধ করুন। এটার মানে হলো আপনাদের উপর অ্যাটাক হলে পরে আপনারা পাল্টা মেডিসিনে যান। এই না শুধু যারা নাকি পয়সা পেয়ে অ্যাটাকগুলো করছে, ওদেরকে আপনারা দরকার হলে আরো বেশি পয়সা দিয়ে চুপ করিয়ে দিন বা আপনাদের দিকে নিয়ে আসুন। দেখুন আপনাদের উপরে অ্যাটাক হচ্ছে, তার মানে কি ডেমোক্রেসির উপরে অ্যাটাক হচ্ছে, তাই না? তা এখন কথা হচ্ছে গুন্ডারা তো বা এইসব ছেলেপুলেরা তো পয়সা করির জন্যই করছে এগুলো, তাই না? এই যে অ্যাটাকগুলি যে করা যে হচ্ছে, আজকে আমি দেখলাম আজকে সিপিএম থেকেও নিন্দা করা হয়েছে যে টিএমসির সভার উপরে ব্রুটাল অ্যাটাক। তারপরে গতকাল দেখলাম টিএমসি লিডারদের উপরে অ্যাটাক, আজকে শুনলাম টিএমসি লিডারের বাড়িতে অ্যাটাক। তারপরে বাইরে থেকে এসছেন টিএমসির লিডাররা, ওদেরকে ফলস কেসে জেলে ঢোকানো হচ্ছে। তো এইগুলো তো দিস ইজ নট ডেমোক্রেসি, দিস ইজ নট গভর্নেন্স। আর আরেকটা কথা হলো বিজেপি বা বিপ্লব দেব সব থেকে বড় বোকামো যেটা করছে অনেক মাস ধরে, এটা হলো যে অপোজিশন পার্টিদের এগেনস্টে এইভাবে ভায়োলেন্টলি ঝাঁপিয়ে পড়ছে ছোট বাচ্চার মতো, যে চকলেট আমি খাবো তুমি খাবে না, পাবলিসিটি আমি নেব তুমি পাবে না, তোমাকে আমি নমিনেশনও ফাইল করতে দিল না। সিপিএম বোধহয় 7টা না 8টা বোধহয় নমিনেশন ফাইল করতে পারেনি এই গুন্ডাগিরির কারণে। তো ব্যাপারটা কি, এতে কিন্তু বিপ্লব দেব বা বিজেপি একটা বিশাল বড় পলিটিক্যাল মিস্টেক করে ফেলেছে। কিন্তু এরা কিন্তু নিজেদের এই বোকামিতে হচ্ছে যে বিরোধী দলের কর্মসূচিতে ইলিগালি অ্যাটাক করা, ওদেরকে নমিনেশন না সাবমিট করতে দেওয়া, এসব করার মাধ্যমে কিন্তু বিপ্লব দেব, আমি জানি যে বিপ্লব দেবের কোনো পলিটিক্যাল অ্যাডভাইজার বা কোনো ভালো অ্যাডভাইজার বোধহয় নেই, এটার পরিণতি হলো এটা যে বিরোধীদের ঠিক বিহার বা ইউপির মতো গুন্ডার মতো, ওখানেও এত করে না কিন্তু এখন যেটা ত্রিপুরাতে হচ্ছে। তো বিপ্লব দেব কিন্তু আপনারা দেখবেন বা বিজেপি গভর্নমেন্ট সেই টিএমসির কয়েকটা ছেলে মেয়ে যখন এসছিল ওই আইপ্যাক নাকি কোম্পানির ওরা সার্ভে করতে, ওদেরকে হোটেলে অ্যারেস্ট করে ওদেরকে এমন ন্যাশনাল পাবলিসিটি দিয়েছে
তো টিএমসিরও উচিত বিপ্লব দেবকে কোনো না কোনো দিন একটু থ্যাঙ্কস জানানো, যে বিপ্লব দেব না থাকলে তো টিএমসি হঠাৎ করে এত পাবলিসিটি তো পেয়ে পেয়ে যেত না। এটার কারণটা হচ্ছে আইপ্যাকের কিছু লোকেরা এসছেন, ওরা হোটেলে কাজ করছেন কয়েক মাস ধরে, হঠাৎ করে ওদেরকে ইয়ে করা হলো, অ্যারেস্ট করা হলো, ন্যাশনাল মিডিয়াতে টিএমসির পাবলিসিটি হলো। তারপরে অভিষেক ব্যানার্জি আসার অনেক আগে থেকেই ছোট বাচ্চার মতো রবীন্দ্রভবনের সামনে করতে দেওয়া যাবে না, পুলিশ পারমিশন দিয়ে ক্যান্সেল করা, এই করা সেই করা, এতেও কিন্তু ন্যাশনাল লেভেলে হলো। এবার লেটেস্ট হচ্ছে গিয়ে বিপ্লব দেব খুব ভালো করে জানে বা বিজেপি খুব ভালো করে জানে যে অ্যাক্ট্রেস সায়নী ঘোষ বা এদেরকে অ্যারেস্ট করলে পরে কি হবে। এবার ন্যাশনাল মিডিয়াতে মুখ পড়ছে বিজেপির বা বিপ্লব দেবের। তো এই যে বোকামিগুলো, ওরা বোকা বলে এগুলো বুঝতে পারছে না কি ধরনের বোকামি করছে। তৃণমূলের কিন্তু রাস্তা কিন্তু আরো বাড়ছে, কিন্তু ওদের জনসমর্থনও বাড়ছে, ওদের সবকিছুই বাড়ছে। এই বিপ্লব দেব বা বিজেপির বোকামির কারণে কিন্তু এগুলো অনেক গুণ বাড়ছে আর কি। যেটা হয়তো বাড়ার কথা হয়তো ছিল 2 গুণ 2 মাসে, এটা এখন 10 গুণ বেড়ে যাচ্ছে। কারণটা হচ্ছে এই যে পলিটিক্যাল ইম্যাচুরিটি, পলিটিক্যাল কোনো বুদ্ধি নেই, কিছু নেই। বিরোধী দল দেখলে পরে ওদেরকে পতাকা ওঠাও, গভর্নমেন্টের গাড়ি দিয়ে পুলিশ লাগিয়ে ওদের পতাকা তুলে ফেলো, ওদেরকে মিটিং করতে না দেওয়া, ওদেরকে অ্যাটাক করা, তার ফলস কেস লাগানো। তো এই আর কি, তো এই হচ্ছে গিয়ে এখন ত্রিপুরাতে ডেমোক্রেসির নিউ ভার্সন। তো এখন আজকে খুবই দুঃখের ব্যাপার এবং এটা খুবই ক্ষোভের ব্যাপার যে একজন সাংবাদিকদের রক্তাক্ত অবস্থায় দেখলাম ইস্ট আগরতলা পুলিশ স্টেশনে। উনি এসছেন কলকাতা থেকে কাজ করতে। তো সাংবাদিকদের উপরে যদি বিজেপির গুন্ডারা একটা ত্রিপুরার একটা পুলিশ স্টেশনে গিয়ে অ্যাটাক করতে পারে, তার মানে কি? তার মানে পুলিশদের অর্ডার দেওয়া আছে আমাদের ছেলেরা গিয়ে মারবে। এই অর্ডারগুলো কে দেয়? ত্রিপুরা রাজ্যে বিরোধীদের পেটানোর অর্ডারগুলো কে দেয়? আপনারা সবাই জানেন ভালো করে কে দেয় অর্ডারগুলো। তো এটাই কথাটা হলো যে যেহেতু কোনো গণতন্ত্র নেই, যেখানে পুলিশ বলে কিছু নেই, যেখানে গুন্ডারা খালি রাজ করছে, ক্রিমিনালরা চারিদিকে, তা এখন সাধারণ মানুষ আপনাদের যেটা সংবিধানে এবং আপনাদের যেটা মৌলিক অধিকার আপনাদের নিজেদের আত্মরক্ষা করা, সেটা এখন থেকে আপনারা করুন। এখন থেকে আপনারা যেটা করবেন এটা হলো গিয়ে যে হাতে আপনারা বাঁশ নিন, নয়তো আপনারা বাঁশ খান। এটাই হবে এখন থেকে আপনাদের মাইন্ডের ভিতরে পলিসি। এটা না হলে কিন্তু এই যে বাড়িঘর পোড়ানো হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে, এই করা হচ্ছে, এগুলো আপনারা থামাতে পারবেন না। সো ইউ হ্যাভ টু এক্সারসাইজ ইউর বেসিক হিউম্যান রাইটস, যেটা মৌলিক অধিকার, এটা হলো আত্মরক্ষার অধিকার। আত্মরক্ষার্থে একটা মানুষ অস্ত্র তুলে নিতে পারে, এটা কারোর পারমিশন লাগে না। আত্মরক্ষার্থে একটা মানুষ লাঠি তুলে নিতে পারে, এটার কোনো পারমিশন লাগে না। কারণটা হচ্ছে আত্মরক্ষার্থে সে করছে, ঠিক আছে? এখন যেহেতু ডেমোক্রেসি ইজ ডেড, অ্যাডমিনিস্ট্রেশন ডেড, পুলিশ হচ্ছে গিয়ে বিজেপির বা জুমলা বাহিনীর গুন্ডাদের বি টিম, সো ইউ অল প্রোটেক্ট ইয়োর সেলফ, দ্যাট ইজ দি ফার্স্ট থিং। সবসময় মনে রাখবেন, ভারতবর্ষের স্বাধীনতায় এসছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, ওনারা জীবন দিয়ে দিয়েছেন স্বাধীনতার যুদ্ধ করতে করতে। এখন ভারতবর্ষের সব থেকে দুঃখের দিন, যারা আমাদের ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে মেরেছে, তারা এখন দিল্লির সিংহাসনে বসে ভারতবর্ষ রাজত্ব করছে। এন্ড আপনারা একজনের পরে একজন বিভিন্ন পার্টি থেকে, কংগ্রেস হোক, এই হোক, বিভিন্ন পার্টি থেকে আপনারা সারেন্ডার করে এই যারা জাতির জনককে যারা হত্যা করেছে তাদের ক্যাম্পে গিয়ে আপনারা নাম লেখাচ্ছেন। তো এর থেকে বড় কাপুরুষতা কিছু হতে পারে না। দিস কান্ট্রি ইজ ইয়োর্স। ইফ ইউ ডোন্ট স্পিক আপ, ডোন্ট ফাইট আপ, দেন হু উইল ফাইট ফর ইট? আমরা কিছু মিডিয়ার কিছু লোকজন, এডিটার, আমরা খালি বলতে পারি, প্রোটেস্ট করতে পারি, আমরা অ্যাটাকটা নিতে পারি, কিন্তু সাধারণ মানুষ থেকে আপনারা জেগে উঠুন, আপনারা আত্মরক্ষা করতে শিখুন। যেখানে কোনো পুলিশ নেই, কোনো অ্যাডমিনিস্ট্রেশনে কি করবেন?
আপনাদের উপরে অ্যাটাক হলে কি করবেন? কি চকলেট খাবেন না ললিপপ চুষবেন? ইউ হ্যাভ টু গিভ ব্যাক। পাল্টা হচ্ছে একমাত্র মেডিসিন এখন, এছাড়া কোনো মেডিসিন নেই। আপনারা যদি ভাবেন পুলিশ স্টেশনে কেস রেজিস্টার করে আমাদের কিছু হবে না, আপনাদের ঘর। আর আপনাদের আরেকটা কথা বলে দেই, যারাই ভুক্তভোগী আপনারা যদি চুপ করে বসে থাকেন এটা আরো বেশি হবে। সো ইউ হ্যাভ টু স্টার্ট প্রোটেক্টিং ইয়োর সেলফ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ডেমোক্রেসিতে এইভাবে অশুভ শক্তি বা এভিলরা একটা সময় আসে, ওদের বিরুদ্ধে গণজাগরণ হয়, ওটাকে রেভলিউশন বলে। এটা ডিক্টেটররা যারাই আছে, এটা যত রকমের ফেসিজম দেখবেন পৃথিবীতে, ওদের যে এন্ডিং গুলো হয়েছে, এটা হিটলার বলুন, মুসোলিনি বলুন, সাদ্দাম হোসেন বলুন, যাদেরকেই বলুন, ইফ ইউ সি হিস্টোরি, দি এন্ড অফ দিস ব্রুটাল, মানে কি বলবো, দি এন্ড অফ দিস ফেসিজম ইজ ভেরি ব্রুটাল। মানুষ মানে কি বলবো, সবার সামনে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে। তো মানে এই যে মানুষকে যে এত কষ্ট দেওয়া, এত কিছু করা, আর এই বিজেপি গভর্নমেন্ট তো কোনো কিছু ছাড়ছে না। তো এই বিজেপি গভর্নমেন্ট এমনকি মাতাবাড়িটা অব্দি টার্গেট করে ফেলেছে। মাতাবাড়িতে আমি শুনেছি যে যারা নাকি 100-150 বছর জোরে ওখানে দোকানদার আছেন বা মধ্যবিত্ত মানুষ যারা ওখানে মার মন্দির ঘিরেই ওনারা ব্যবসা করেন, ওনাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে শুনলাম। ওই জায়গাটা নাকি কি বানাবে। তারপর এখন মাতাবাড়িতে নাকি এখন বলি হলে, এটা কয়েক বছর ধরেই চলছে বিজেপি আসার পরে, মাতাবাড়িতে বলি হলে পরে আগে বলির যে মাথা এবং ঘাড়ের অংশটা এটা পুরোহিতরা বা অন্যরা মন্দিরের ওটা পেটে, এটা এখন বিজেপি লোকাল পার্টি পায়, কিন্তু ওটা ওরা মার্কেটে বিক্রি করে দেয়। তো এরকম চলছে আর কি, ওরা প্রত্যেকটা জায়গা দখল করে নিয়েছে এইভাবে। তো এই গুন্ডাগিরি, ক্রিমিনালগিরির এগুলোর এন্ড কি? তো বন্ধুরা দেখুন, ফেসিজম এবং এই ডিক্টেটরশিপের একটা জিনিস হলো যে আপনি এটা যখন যেখানেই দেখবেন পৃথিবীর, এটা বেশি দিন টেকে না, বেশি দিন চলে না। ত্রিপুরাতেও বিপ্লব দেবের কোনো গুড অ্যাডভাইজার বা পলিটিক্যাল অ্যাডভাইজার কিছু নেই, থাকলে পরে উনিও এরকম মূর্খের মতো কাজগুলো করতেন না, যেটা নাকি অপোজিশনদের, আরে তৃণমূলের কিছু লিডার এসে সভা করছে, ওরা করবে, এটা ওদের গণতান্ত্রিক অধিকার। সিপিএম সভা করছে, ওটা ওদের গণতান্ত্রিক অধিকার, করুক। তো মানুষ পলিটিক্যাল পার্টি করবে ওদের প্রোগ্রাম, যেখানে পুলিশ পারমিশন দিচ্ছে, করছে, ভালো। তো এটাকে বাধা দিয়ে এইভাবে ক্রিমিনাল স্টাইলে অ্যাটাক করে, যেখানে নাকি এইভাবে অ্যাটাক করা হচ্ছে ক্রিমিনাল স্টাইলে, এটার জন্য কিন্তু দেখুন ত্রিপুরাতে গণতন্ত্র রক্ষা করার দায়িত্বটা আমাদের, ইট ইজ অল আওয়ার রেসপন্সিবিলিটি। আর যারা এখন জুমলা পার্টিতে নাম লিখিয়ে বিভিন্ন রকমের কুকর্ম করছেন, মনে রাখবেন এই ত্রিপুরাতেই আপনাদের থাকতে হবে। আপনাদের পাওয়ার 2023-এর পরে কতদিন থাকে দেখা যাবে, কিন্তু মনে রাখবেন আপনাদের ত্রিপুরাতেই বাড়িঘর, ত্রিপুরাতেই আপনাদের থাকতে হবে। So do not forget that the end of all your misdeed, you will be living right in Tripura. তো এই জন্য যারাই খুব বাড়াবাড়ি করছেন, এখন থেকে আপনারা একটা জিনিস বুঝতে চেষ্টা করুন যে পলিটিক্যাল পাওয়ার হচ্ছে টেম্পোরারি, পলিটিক্যাল পাওয়ার বেশি দিন টেকে না। কিন্তু তারপরে এখন যারা যারা কুকর্ম করছেন এই 3.5 বছর 4 বছর থেকে, এই কুকর্মের প্রায়শ্চিত্ত কিন্তু অনেক ভারী হবে, কিন্তু এটার জন্য আপনারা রেডি থাকুন, ঠিক আছে? আর দেখুন এডিসিতে তো বিজেপি গোহারা হেরেছে, ইউ নো দ্যাট। প্রদ্যোৎ মানিক্য ইলেকশনের কয়েক মাস আগে একটা পার্টি ক্রিয়েট করেছেন টিপ্রামথা, জাস্ট ফিউ মান্থস ব্যাক অফ ইলেকশন, অ্যান্ড দে ওন ইলেকশন অ্যান্ড দে আর রুলিং এডিসি নাও। তো আপনারা বুঝতে পারছেন ত্রিপুরাতে এমন হতে পারে, এখনের যে পলিটিক্যাল পার্টিগুলো ঠিকভাবে যদি ওরা গণতন্ত্রটাকে রক্ষা না করতে পারে, হয়তো নতুন পলিটিক্যাল পার্টিও দেখতে হঠাৎ হয়তো উঠবে, কে জানে, হয়তো উঠবে, হয়তো ওরা ইলেকশন জিতবে। কিন্তু মানুষ এই কষ্ট থেকে, দুঃখ থেকে মুক্তি চাইছে। দে ওয়ান্ট অ্যান এক্সিট ফ্রম দিস মিজারি।
আপনারা জানেন পেট্রোলের দাম যখন 100 টাকা হয় বা 200 টাকা হয়, ইট এফেক্টস এভরিবডি। আমার প্রশ্ন হলো ত্রিপুরা বিজেপি গভর্নমেন্টের কাছে যে আপনারা কেন বিরোধীদের কোনো কর্মসূচি করতে দিচ্ছেন না? হোয়াই ইউ আর অ্যাটাকিং দেম ডে এন্ড নাইট? বাই ডুইং দিস your opposition parties are getting publicity, you are not getting anything. মুখে ছালি আর কি বলবো, ছাই ছাড়া কিছু পড়ছে না কিন্তু। তো you should respect Indian democracy and constitution and follow that. আপনারা যদি ভাবেন কিছু গুন্ডা পান্ডা লাগিয়ে আজকে যেমন অ্যাটাক হয়েছে টিএমসির উপরে, I condemn that attack. This is totally undemocratic. আর যেসব পুলিশ অফিসাররা ওখানে দাঁড়িয়ে তামসা দেখছেন ওদেরকেও বলবো আপনারা উর্দিটা খুলে দিন, আপনারা গোলবাজার বা বটতলা বাজারে কিছু একটা রাস্তায় বসে বিক্রি, মানে আপনারা এই প্রফেশন ছেড়ে দিন। আপনারা পুলিশ পিপল, when you wear uniform, you have অশোক স্তম্ভ, you have to respect, you have basic some this thing, না হলে আপনারা চাকরি ছেড়ে দিন। এগুলো কি একটা আইপিএস অফিসার, আজকে আমি দেখলাম কি জানি নাম যে আমি ভুলে গেছি, কি রেড্ডি, দেখলাম যে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে সায়নী ঘোষকে যে অ্যাটেম্প টু মার্ডার, কাকে অ্যাটেম্প টু মার্ডারের জন্য অ্যারেস্ট করা হলো? এই আইপিএস অফিসার রেড্ডি ব্যাবে ব্যাবে করছে, কিছু বলতে পারছে না। ও নিজেই জানে না যে সায়নী ঘোষকে আজকে অ্যাটেম্প টু মার্ডার যে কেসে যে ওকে ফাঁসানো হলো, অ্যারেস্ট করা হলো, কাকে অ্যাটেম্প করা, কাকে মার্ডার করার জন্য? তো এই হচ্ছে ত্রিপুরা, মানে কি বলবো, পুলিশের করুণ অবস্থা আর কি। এখন ত্রিপুরাতে যারা আইপিএস আছেন আর কি, তো ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে ওনারা হয়ে গেছেন ইন্ডিয়ান প্রিজনার সার্ভিস, এরা এখন সব পলিটিক্যাল প্রিজনার, ঠিক আছে, তাই না? তো আমি বলবো যারাই আইপিএস এ আছেন বা টিপিএস এ আছেন ত্রিপুরাতে, আপনাদের অর্ডার দেওয়া ভালো কথা, কিন্তু আপনারা এতটা পা চাটতে যাবেন না। আমি রেড্ডির উদ্দেশ্যে বলবো যে भाई रेड्डी, अगर बूटलीग करना है तो अच्छा से करो, कस के करो, ऐसा बूटलीग करो क्या पूरा आपका जो बिल्लू जी का जूते का पूरा खुशबू आपका नाक में रहे पूरा जिंदगी, ठीक है? तो এইভাবে করুন। আপনারা যারা নাকি পুলিশে আছেন, আপনারা যদি চাটাচাটি করতে চান প্রমোশনের জন্য, তারপর কি বলে কি লাভের জন্য, দেন ইউ আর ইনসাল্টিং ইউর আইপিএস as well as you are insulting Indian constitution and as well as you are helping some criminals to kill the democracy. That must stop. Okay? Thing is, India is a very powerful country. We all come from India. Tripura part of India. We will never allow our democracy to be murdered by some Jumla criminals. That's the end of the story. This will never happen. এখন হচ্ছে বন্ধুরা আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইউ হ্যাভ টু স্টে স্ট্রং। তারা অলরেডি অনেক দুর্বল হয়ে পড়েছে, এই জন্য এইভাবে গুন্ডা লাগিয়ে অ্যাটাক করছে। দে আর ভেরি উইক নাও, দে আর ভেরি উইক। ত্রিপুরা বিজেপির ভিতরে যে কতগুলো গ্রুপ, খালি ভগবান জানে খালি কতগুলো যে গ্রুপ আর কি। তো ত্রিপুরা বিজেপি ইন এ লং রান টিকবে না। কারণটা হচ্ছে গিয়ে 2023-এর অ্যাসেম্বলি ইলেকশনের যখন ক্যান্ডিডেট লিস্ট বেরোবে বিজেপির, একটা সিটের জন্য কম করে হলো 5-6 জন থাকবে দাবিদার, এবং যারাই সিট পাবে না তারা অন্য অপোজিশন পার্টিতে গিয়ে জয়েন করবে, ইনস্ট্যান্টলি করবে। তো এই জন্য ত্রিপুরা বিজেপি আগে পরে এটা টিকবে না, পার্টিটাই টিকবে না স্টেটের মধ্যে। পাওয়ার তো দূরের কথা, স্টেটে পার্টিটা টিকবে না, ঠিক আছে? আর ত্রিপুরা বিজেপির বাপের যে বাপ আর কি, যিনি নাকি ফার্মারদের কাছে সারেন্ডার করলেন এবং ফার্মার আন্দোলনের কাছে সারেন্ডার করলেন, উনিও 2024-এ কি করেন গড অনলি নো। যদি না প্রচন্ডভাবে ইভিএম রিগিং করেন বা বিভিন্নভাবে যদি এভাবে পোল রিগিং না করেন, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হয়, মানে ধরে নিলাম 30% রিগিং করেছে, তবুও কিন্তু জিতবে না, ঠিক আছে? তো এই জন্য এখন বিরোধী দলরা, আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে এবার, আমি দেখলাম যে মিউনিসিপ্যাল ইলেকশনে সব পার্টি, সিপিএম, টিএমসি থেকে শুরু করে, ওরা সব ইয়ং ক্যান্ডিডেটদের দিয়েছে দেখলাম। সো দ্যাট ইজ ভেরি গুড। ইউথ শুড কাম ফরওয়ার্ড ইন পলিটিক্স বিকজ ইউথস আর অলওয়েজ
ক্লিন এবং এরা খুব অনেস্ট হয়। ওরা যখন পলিটিক্সে আসে ওরা একটা মতাদর্শে বিশ্বাস করে ওরা আসে। যারা নাকি অনেক পলিটিক্যাল ক্লাসে যারা ওল্ড হয়ে যায় ওদের মধ্যে এতটা পিওরিটি থাকে না যেটা ইয়ুথদের মধ্যে থাকে। তো ত্রিপুরাতে ইয়ুথরা আরো এগিয়ে আসুক, আমি ওটাই চাই। আমি ইনফ্যাক্ট বিভিন্ন পার্টির পলিটিক্যাল লিডারদের এটাই বলি অফলাইন যে আপনারা ইয়ং জেনারেশনকে চান্স দিন, ওদেরকে স্টেটের দায়িত্ব দিন, তাহলে স্টেট আমাদের আগে পারবে। আমরা যদি এভাবে বসে থাকি যে 60-70 বা 80 বছরের লোকেরা আমরা স্টেট চালাবো, সো দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। তো দ্যাটস ওয়াই। তো বন্ধুরা আবারও বলছি, আবার নেক্সট লাইভ কবে করব আমি জানি না। আপনাদের শুরু থেকেই বললাম যে এখন আর লাইভ করার আমার ইচ্ছে করে না, কারণ ডেমোক্রেসি নেই, কিছু নেই, খালি চারিদিকে গুন্ডা মারপিট এই তো চলছে। এখানে আমরা মিডিয়ারা কি করব বলুন? আমরা মিডিয়ারা খালি লিখতে পারি, লিখলে পরে পার্সোনাল অ্যাটাকগুলো আসবে। ত্রিপুরাতে তো জানেনি কতগুলো চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, এটা PB24 কতগুলো চ্যানেল এগুলো তো বন্ধই করে দেওয়া হয়েছে চ্যানেল, কারণ ওরা সরকারের এমন কিছুই সমালোচনা করেনি কিন্তু ওদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে পার্মানেন্ট বিভিন্নভাবে ভয় দেখিয়ে পেছন থেকে। তো ত্রিপুরাতে তো মিডিয়া ওয়ার্ল্ডে অনেক সাংবাদিকরা, আজকে যেই সাংবাদিক কলকাতার ওনাকে এইভাবে মারা হলো, উনি জল চাইছিলেন ইস্ট আগরতলা PSA, এটা তো মানে একটা মানে মর্মান্তিক, এটা ভাবা যায় না যে আমরা একটা সিভিলাইজ সোসাইটিতে বাস করছি, তাই না? তো দিস ইজ নট ডেমোক্রেসি, দিস ইজ নট ত্রিপুরা। ত্রিপুরাতে আগে ইলেকশন হলে বিরোধী দলের লোকেদের সাথে একজন আরেকজনের যে একটা সুসম্পর্ক থাকতো, এগুলো এখন কিছুই নেই। এখন হচ্ছে এনিমি, কে কাকে মারবে, কে কাকে ধ্বংস করবে। কিন্তু কেউই বোঝে না তুমি আজকে যেই ধ্বংস করছো আমাকে, কালকে এই ধ্বংসটা আমি করব তোমাকে। নোবডি আন্ডারস্ট্যান্ডস দ্যাট। বিপ্লব দেব খোয়াবে আছে যে চিরজীবন মুখ্যমন্ত্রী থাকবে, ঠিক ওনার যে বাপ আছে দিল্লিতে উনিও ওই খোয়াবে আছেন যে চিরজীবন আমি পাওয়ারে থাকবো। তো ইন্ডিয়া এরা যদি পাওয়ারে থাকে, আপনাদের বলে দেয় ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে সবকিছু ওরা চেঞ্জ করে দেবে, ঠিক আছে? তো আপনারা এখন থেকে জেগে উঠুন, আপনারা সবাই গণতন্ত্রকে রক্ষা করার জন্য লড়াইটা করুন ফ্রম অল সাইডস। কিন্তু মনে রাখবেন, ভারতবর্ষ যদি কোনোদিন কনস্টিটিউশন চেঞ্জ করে হিন্দু রাষ্ট্র হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের জীবনটাও গরুর বা গোবরের জীবনের লেভেলে নেমে যাবে। কিন্তু দুঃখ কষ্ট এগুলো কিন্তু অনেক বাড়বে, অনেক গুণ বাড়বে। সোসাইটিতে এখনই মরালিটি জিনিসগুলো নেই, সব দূর হয়ে গেছে। এখন চারিদিকে খালি ক্রিমিনালস। আর ত্রিপুরা না শুধু, বাইরের মানুষকেও আমি দেখি, ত্রিপুরার মানুষ তো বটেই যে কোনো অন্যায় দেখলে সব চুপ করে আছে। দিল্লি থেকে 2জন লেডি জার্নালিস্ট আসলো। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি আরেকটা কথা বলবো যে ত্রিপুরাতে যেইভাবে মাইনরিটিদের উপর অ্যাটাক হয়েছে, ওদের বিভিন্ন রিলিজিয়াস প্লেস থেকে শুরু করে, যেটা নাকি BBC থেকে শুরু করে ফরেন গভর্নমেন্টগুলি অব্দি কন্ডেম করেছে, এটা কিন্তু ত্রিপুরার হিস্টোরিতে কখনো হয়নি। তো এই জন্য বলছি, এবং এই না শুধু দিল্লি থেকে 2জন মহিলা সাংবাদিক কভার করতে এসছে, ওদেরকেও মানে একদম মানে কি বলবো ব্রুটাল ট্রিটমেন্ট করা হয়েছে, ফলস কেসে ফাঁসানো হয়েছে, শেষে বেল নিয়ে ওরা চলে গেছেন। তো এই জন্য আপনাদের বন্ধুদের সবাই বলবো যে দেখুন, আমি লাইভ করার ইন্টারেস্ট আমি হারিয়ে ফেলেছি, কারণ আমি এমন একটা সোসাইটিতে লাইভ করতে চাই না বা কিছু বলতে চাই না যেই সোসাইটিতে 80% লোক অন্যায় দেখে চুপ করে থাকে, অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করতে সাহস পায় না। এরা নিজেকে লুকিয়ে রাখে, এরা ভাবে আমার বাড়িতে তো ঢিল পড়েনি, পাশের বাড়িতে পড়েছে, পাশের বাড়ির মেয়েকে রেপ করেছে, আমার বাড়িতে তো রেপ করেনি, আমি কেন মুখ খুলতে যাব। যা এইসব সোসাইটিতে কি হয়, অন্যায় এবং এভিল ওরা আরো বেশি প্রশ্রয় পায়। আপনি চুপ করে বসে থাকলে ওরা আরো 10 গুণ করবে আপনার উপরে। সো ইট ইজ টাইম ফর অল অফ আস টু ইউনাইট অ্যান্ড স্পিক আপ, কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন্স। দেখুন, CPM এর যেই সমস্যা, তৃণমূলের ওই সমস্যা, যে জুমলাদের বিরুদ্ধে যুদ্ধটা। এই জন্য সব পলিটিক্যাল পার্টিরা সবাই এখন মানে শক্তি জোগাড় করে চারিদিক থেকে ওদের বিরুদ্ধে আপনাদের যুদ্ধটা করতে হবে। আপনারা যদি এটা না করতে পারেন, দেখবেন যে এখন তো অলরেডি জানেন ত্রিপুরা তো এখন এমন একটা রাজ্য যে সারা জীবন আমি গাঁজা বেচলাম, ড্রাগ বেচলাম, এবার আমি সেন্ট্রাল মিনিস্টার হয়ে গেলাম 20 বছর পরে, তাই না?
তারপর আমি মন্ত্রী, এডুকেশন মিনিস্টার, ল মিনিস্টার, আমার মোহনপুরে অনেক বড় গাজার ক্ষেত, তাই না? তো এখন তো সোসাইটিতে ভ্যালু প্রিন্সিপাল বলে কিছু নেই। তো মিনিস্টাররা এখন গাজার চাষ করছে, ড্রাগ বিক্রি করছে ওরা, তো আপনি কি করবেন? ইউ আর এ সিম্পল ম্যান। আর পুলিশ বা প্রশাসনকে আমি দোষ দেই না, বিকজ দে আর গভর্নমেন্ট সার্ভেন্ট, দে হ্যাভ টু অবে দি অর্ডার টু গেট স্যালারি। তো এই জন্য আপনারা সাধারণ মানুষরা যারা, আপনারা নিজেদের সাধারণ ভাববেন না, আপনারা জেগে উঠুন। আমি পলিটিক্যাল পার্টিদের উদ্দেশ্যে বলবো, আপনারা শক্তভাবে কর্মসূচি নিন, আপনারা ভয় পাবেন না, ধরেই নিন পুলিশ নেই, গভর্নমেন্ট নেই, কিছু নেই, আপনারা যেভাবে চলবেন ঠিক ওইভাবে আপনারা অপারেট করুন। ডেমোক্রেসিতে অলওয়েজ ট্রুথ অলওয়েজ উইন্স, ফ্রিডম অলওয়েজ উইন্স। ডেমোক্রেসিতে কখনো এভিলরা, ডিক্টেটররা দে নেভার উইন। আপনারা যদি পৃথিবীর হিস্টোরিতে দেখেন, পৃথিবীর ইতিহাসে হিটলার, মুসোলিনি থেকে শুরু করে সাদ্দাম হোসেন, কারোরই কিন্তু জয় হয়নি। কিন্তু সেম অবস্থা হবে যারা এখন জুমলা নিয়ে এরকম বাড়াবাড়িগুলো করছে, যারা ক্রিমিনালদের মতো চারিদিকে মানুষকে ভয় দেখিয়ে ধ্বংস করছে, ওদের সেম পরিণতি হবে যেটা হয়েছে সাদ্দাম হোসেন থেকে হিটলারের হিস্টোরি সবাই জানেন কি হয়েছিল। হিটলারের প্রেস বন্ধ করে দিয়েছিল, প্রেসদের মার্ডার করা হয়েছিল, সাংবাদিকদের, এডিটরদের, চারিদিকে খালি মার্ডার আর ধ্বংস। খালি কি হয়েছে কি, তারপর কুকুরের মতো মারা গেছে, তাই না? সাদ্দাম হোসেনকে দেখুন, সাদ্দাম হোসেন কি করেছে, চারিদিকে যা করেছে, ডিক্টেটরশিপ, তারপরে কি হয়েছে, ওকে কুকুরের মতো ফাঁসি দেওয়া হয়েছে। তো মনে রাখবেন, ত্রিপুরার জনগণই ত্রিপুরার ফিউচার ঠিক করবে। এটা জুমলা পার্টির হাজারখানে গুন্ডা না। আর ত্রিপুরাতে এই 27,000 যে পুলিশ ফোর্স আছে, এরা যদি 5-8টাও শুরু করে 27,000 লোক, তাহলেও কিন্তু ত্রিপুরার পরিবর্তন আসবেই। ওয়ান ডে ত্রিপুরা উইল চেঞ্জ। সুপ্রিম কোর্ট থেকে এত বড় লাথি মারা হয়েছে ত্রিপুরা গভর্নমেন্টকে, লজ্জা করে না? যে ইউপিএ যতগুলো ফলস কেসেস, এগুলো সব সুপ্রিম কোর্ট থেকে সমস্ত এফআইআর গুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো আমি ত্রিপুরার পুলিশ বা যারাই আছেন, যারা এইসব ফলস কেস ফাইল করছেন, আপনারা মনে রাখবেন, বিজেপি গভর্নমেন্ট 2023-এর পরে থাকবে কি থাকবে না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনাদের, ইউ হ্যাভ টু স্টে ইন ত্রিপুরা অ্যান্ড ওয়ার্ক ইন ত্রিপুরা উইথ দি সেম ইউনিফর্ম, দ্যাট ইজ ত্রিপুরা পুলিশ। আপনারা হয়তো আজকে আগরতলাতে পোস্টিং আছেন, কাল হয়তো 3 বছর পরে কৈলাসহরে পোস্টিং থাকবেন, বাট ইউ উইল বি ওয়ার্কিং ফর ত্রিপুরা পুলিশ আন্ডার ত্রিপুরা গভর্নমেন্ট। তো এখন আপনারা আপনাদের যে ডিউটিটা, এটা আপনারা করুন। আপনারা কোনো ইলিগাল কাজ করবেন না, কারণ মনে রাখবেন, আপনাদের নিজের পার্সোনাল জীবনে এই আঘাতটা আসবে যেই নাকি গভর্নমেন্ট চেঞ্জ হবে। তো আপনারা কেন মূর্খের মতো কাজ করতে যাবেন? আজকে ইস্ট আগরতলা পিএসএ যারা নাকি এসছে, গুন্ডারা ছেলেরা, এদেরকে আপনারা ইচ্ছে করলেই লাঠির বাড়ি দিয়ে পেটাতে পারতেন, ইচ্ছে করলেই পারতেন লাঠির বাড়ি দিয়ে। কারণ পুলিশ স্টেশন হচ্ছে একটা প্লেস, সবাই ওখানে একটা সেফ ফিল করে যে না, পুলিশ আছে এখানে। তা আপনারা যদি খালি কি বলবো, মানে দেখছেন খালি তামাশা। আর এগুলো কি ধরনের কালচার, যে পুলিশের সামনে গুন্ডারা অ্যাটাক করছে সাধারণ মানুষ বা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টকে। এমনকি PB24-এর চ্যানেলের অফিসেও আমি দেখেছি ভিডিও, যে পুলিশ ওদেরকে আদর করে হাত বুলিয়ে, যাও বাবা, যাও যাও যাও, অনেক হয়েছে, যাও। তো এগুলোকে, ইজ দিস এ ডেমোক্রেসি? ইজ দিস ফর ইউর ওয়ারিং ইউনিফর্ম? নো। এখন মনে রাখবেন বন্ধুরা, ত্রিপুরা আমাদের, আমরাই ত্রিপুরা চেঞ্জ করব। বাইরে থেকে জুমলা পার্টি যেই আসুক, আমরা যুদ্ধ চালিয়ে যাব, অ্যান্ড ইটস এ জাস্ট এ ম্যাটার অফ টাইম, উইল ফ্রি ত্রিপুরা ফ্রম দি জুমলাবাজ, এই ক্রিমিনালস, অ্যান্ড উইল ব্রিং রিভলিউশন ইন ত্রিপুরা, দ্যাট জাস্ট এ ম্যাটার অফ টাইম। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আবার হয়তো দেখা হবে যখন ডিসাইড করব লাইভ করব কিনা। টিল দেন, স্টে স্ট্রং, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। জয় হিন্দ।